আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের ৩৩ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসে আছে অর্থী, মাথা নিচু, চোখ দুটোতে পানি টলমল করছে। সামনে বসা পাত্রকে একবার ফিরেও দেখেনি। সেই মুহূর্তে মায়ের মুখ থেকে অমন একটা কথা শুনে কতক্ষণ বাকরুদ্ধ হয়েছিল সে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। হঠাৎ তাকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ খুঁজে পায়নি। তাকে না জানানোর জন্য মায়ের সাথে তর্কে জড়িয়েছিল। কেঁদে কেঁদে অনুনয় করে বলেছিল সে বিয়ে করতে চায় না। তার কান্না দেখে নিশা তো কেঁদে উঠেছিল, কিন্তু অর্থির মায়ের মন গলেনি। অর্থি জেদ ধরে বসেছিল, না তো সে শাড়ি পরবে আর না তো কারো সামনে আসবে। তখন তার বড় আম্মু আর ফুপি এসেছিল, মেয়েকে কাঁদতে দেখে বুকে জড়িয়ে নিয়ে শুয়েছিল। তারপর বলল, এভাবে কেন কাঁদছিস সোনা? কারো সামনে গেলেই কি বিয়ে হয়ে যায় নাকি? তাদের অপমান তো করতে পারি না, তাই না? তোর পছন্দ না হলে এই বিয়ে হবে না। বড় আম্মুর কথা শোন মা আমার। অর্থিও ওই মুহূর্তে নিজের ভালোবাসার কথাটা বলতে পারেনি, কিন্তু বড় আম্মুর কথার উপর ভরসা করে শাড়ি জড়িয়েছিল শরীরে। রিমি বেগম মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে নিচে। মেয়েকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সাথী বেগমকে বকেছেও, তবে তাতে সাথী বেগম আদৌ পাত্তা দিয়েছে কিনা কে জানে। তখন এর কথাগুলো স্মরণে আসতেই অর্থির চোখ দুটো পুনরায় ভরে উঠল। অনেক কষ্টে তা রোধ করলো। ছেলের বাবা টুকটাক কথা বলল অর্থির সাথে। অর্থি নম্র স্বরেই তা জবাব দিয়েছে। পাত্রের মা চেয়েছিল ছেলে মেয়ে দুটো আলাদা কথা বলুক, কিন্তু তার বাবু তা কৌশলে এড়িয়ে গেছে। মেয়ে যদি ছেলেকে একা পেয়ে কিছু বলে দেয়, এই ভয় হয়েছিল ওনার। অর্থির এখানে আর এক মুহূর্ত বসে থাকতে ইচ্ছা হলো না। যাকে বিয়ে করবে না তার সামনে এতক্ষণ বসে থাকার কি আছে? কিন্তু সামনে বড় আব্বু আর বাবা বসে থাকায় কিছু বলতেও পারছে না। এর মাঝে পাত্রের মা পুনরায় জিজ্ঞেস করলো, বিয়ের পরে তোমার কি করার ইচ্ছা আছে মা? এতক্ষণ নম্র স্বরে জবাব দেওয়া অর্থী আবার থমথমে কণ্ঠে বলল, স্বামীর কাছাকাছি ঘেঁষে থাকার ইচ্ছে আছে। এমন উত্তর শুনে সবাই থমথমে খেয়ে গেল। নিশাত কষ্টের মাঝেও এক টুকরো হেসে উঠল। স্বয়ং পাত্রও কিঞ্চিত হাসলো। অর্থী না দেখলেও নিশাত দেখেছে ছেলেটাকে। দেখতে শুনতে অনেক ভালো, রায়ানের বয়সী হবে হয়তো। ছেলেটাও ডাক্তার, কিন্তু বিদেশে সেটেল, বড় বংশের ছেলে। এমন ছেলেকে ছেড়ে কি অর্থীর পরিবার কখনো নির্ভারের মতো সাধারণ ছেলেকে মেনে নেবে? কিন্তু ওই মেয়েটার যে তার ভাইয়ের মাঝে কি পেয়েছে এটাই বুঝতে পারে না নিশাত। নিশাতের ভাবনার মাঝে পাত্রের মা আরমান সাহেবের পানে তাকিয়ে বলল, ভাই সাহেব, মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনারা চাইলে আমরা মেয়েটিকে আংটি পরিয়ে যেতে পারি। আপনাদের কি মতামত? আংটি পরানোর কথা শুনে অর্থের ভেতরটা কেঁপে উঠল। আরমান সাহেব উত্তর দেওয়ার পূর্বে আরহান সাহেব বলে উঠল, আমাদের একটাই মেয়ে, এত তাড়াহুড়ো করতে চাই না। আর আমাদেরও তো একটা দেখাশোনার বিষয় আছে, তাই না? আগে ছেলে মেয়ের মতামত নেই, তারপর না হয় আংটি বদল হবে। পাত্রের মা কিছু ভেবে বলল, ঠিক আছে, কিন্তু আমার ছেলেটার ছুটি বেশি দিনের নয়, তাই যা করার দ্রুত করলে ভালো হয়। আপনারা রাজি থাকলে আমি চাই আপনাদের মেয়ে আমার ছেলের সাথে এই এক সপ্তাহ সময় কাটিয়ে দেখুক। যদি ওদের একে অপরকে ভালো লাগে, তাহলে না হয় পরের সপ্তাহে আংটি বদল হবে, তারপর বিয়ে। এমন সিদ্ধান্ত হয়তো অর্থনীতিতে সবারই ভালো লাগলো। আরহান সাহেবের তবুও সব দ্রুত মনে হলো, তবে তিনি চুপই থাকলেন। আরমান সাহেব মুচকি হেসে বলল, ঠিক বলেছেন আপনি। আমার মনে হয় এতে কারো কোনো সমস্যা নেই। আমার মেয়ে একদিন আপনার ছেলের সাথে সময় কাটিয়েই দেখুক। আই থিঙ্ক একে অপরকে ঠিক পছন্দ করবে। পাত্রের মা ছেলেকে জিজ্ঞেস করতে সে এতে মত দিল, কিন্তু অর্থী সে চোখ উঁচিয়ে একবার বড় আম্মুর পানে তাকালো। যিনি অসহায় চাহনি নিক্ষেপ করে আছে মেয়ের পানে। স্বামী আর দেবরের মুখের ওপর কি বলবেন বুঝলেন না রিমি বেগম। আর মেয়ের অমতের কারণে বিয়ের কিছু জানে না। অর্থী আর সইতে পারলো না, সবার পানে একবার তাকিয়ে হঠাৎ উঠে দাঁড়ালো। আকস্মাৎ শক্ত কণ্ঠে বলে উঠল, আমি এই বিয়ে করব না, তাই আমি কারোর সাথে সময়ও কাটাতে পারবো না। আকস্মাৎ এমন কথায় সবাই আশ্চর্য হলো। আরমান বাবু মেয়ের কথায় রুষ্ট হলেন। তিনিও শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, না করার কারণ? বাইরের মানুষের সামনে নিজের ভালোবাসার কথা বলে বাবা চাচার সম্মান নষ্ট করতে চাইলো না। তার মায়ের মুখে শুনেছিল এই ছেলে ডাক্তার, তাই কারণ হিসেবে বলল, আমি ডাক্তার ছেলেকে বিয়ে করতে চাই না। মেয়ে কিছু ঘটাবে বুঝতে পেরে মেহমানদের উদ্দেশ্যে নম্রস্বরে বলে উঠল আরমান সাহেব, আমি খুব দুঃখিত মিস্টার এন্ড মিসেস এহসান, আমার মেয়ে একটু রেগে আছে, তার হয়ে আমি সরি বলছি। এই বিষয়ে আমরা পরে কথা বলি প্লিজ। তাদের যে চলে যেতে বলেছিল তা বুঝতে পেরে পাত্রপক্ষ উঠে পড়ল। তারা একটু অপমানিত বোধ করলেন মেয়েকে মুখের ওপর না করতে দেখে। খাওয়া দাওয়া আগেই শেষ হয়েছে, তাই খাওয়ার কথা কেউ বলল না। মেহমান যেতেই আরমান সাহেব রেগে বলল, ঠিক আছে, তোমার কোন প্রফেশনের ছেলে চাই বলো, তেমন ছেলে এনে দেব, কিন্তু বিয়ে তোমাকে করতেই হবে। বিয়ের জন্য এত চাপ কেন দিচ্ছে তা কেউ বুঝলো না নিশা তার সাথী বেগম ছাড়া। অর্থে আর কিছু আড়াল করতে চাইলো না, নয়তো রোজ রোজ এক একটা ছেলে এনে তাকে বলবে সেজেগুজে সবার সামনে বসতে, যা সে মোটেও চায় না। তাই মাথা নত করে ছোট করে বলে উঠল, আমি কাউকে ভালোবাসি আব্বু, আর তাকেই বিয়ে করতে চাই। মেয়ের এমন জবাবে আরমান সাহেব আরো রুষ্ট হলেন। তিনি তো এ বিষয়ে অবগত, কিন্তু ওই ছেলেকে সে কিছুতেই মানবে না। রেগে সবাইকে অবাক করে দিয়ে মেয়ের সাথে কথা শেষ হতেই তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। জীবনে প্রথমবার বাবার হাতের থাপ্পড় খেয়ে অর্থী কষ্টে আর ব্যথায় মাথা তুলতে ভুলে গেল। সবাই এই কাজে এত বেশি আশ্চর্য হলো যে সবাই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আনিকা বেগম দৌড়ে এসে মেয়েকে বুকে আগলে নিল। আরহান সাহেব ছোট ভাইকে ধমকে বলল, আরমান, সাহস কি করে হলো মেয়ের গায়ে হাত তোলার? ভালোই তো বেসেছে, ভুল তো কিছু করেনি। ভাইয়ের ধমকে দমল না আরমান বাবু, ক্রোধ নিয়ে বলল,
ভালোবাসা ভুল নয়, কিন্তু যাকে তাকে ভালোবাসাও ঠিক নয়। ও যাকে ভালোবাসে তাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এবার সবার সাথে অর্থীয় আশ্চর্য হয়ে তাকালো বাবার দিকে। তার মানে বাবা কি জানে নির্ভারের কথা? এজন্যই কি এত ব্যস্ততা তাকে বিয়ে দেওয়ার? কিন্তু নির্ভারকে যা তা বলা কথাটা হয়তো অর্থীর পছন্দ হলো না, তাই জোর দেখিয়ে বলে উঠলো, আমি জানি না তার বিষয়ে তুমি কিছু জানো কিনা, কিন্তু তাকে যা তা বলা বন্ধ করো আব্বু। সে যেমনই হোক আমি তাকেই ভালোবাসি আর তাকেই বিয়ে করব। আরমান সাহেব ক্রোধে ফুঁসে উঠলো। মেয়েকে রেগে কিছু বলবে তার পূর্বে আরহান সাহেব ছোট ভাইকে চোখ রাঙিয়ে বলল, খবরদার, আমার মেয়েকে যদি আর কিছু বলেছিস তো তাহলে তোর খবর আছে, আমি ওর সাথে কথা বলছি। আরমান সাহেব বড় ভাইয়ের মুখের উপর আর কিছু বললেন না, কিন্তু নিজের ক্রোধকেও সামলাতে ব্যর্থ হচ্ছে, তাই রাগকে প্রশমিত করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেল। শুধু যেতে যেতে মেয়েকে শাসিয়ে গেল, ওই ছেলেকে ভুলে যাও, তাই ভালো তোমার জন্য, আমি ওই ছেলেকে মানবো না। অর্থী আর এক মুহূর্ত দাঁড়ালো না নিচে। বাবার শেষ কথা শুনে কাঁদতে কাঁদতে ফুফির বুক থেকে সরে উপরের দিকে দৌড়াতে লাগলো। মেয়েকে ছুটতে দেখে পিছে পিছে আনিকা বেগম, রিমি বেগম আর সাথী বেগমও ছুটলেন। রিমি বেগম যাওয়ার আগে স্বামীকে বলে গেল, মেয়েটার সাথে এ বিষয়ে এখনই তোমার কিছু বলার প্রয়োজন নেই, তুমি থাকো, আমি দেখছি। মেনে নিলেন আরহান সাহেব। কি থেকে কি হয়েছে তিনি বুঝলেন না, কিন্তু মেয়ে যে কাউকে ভালোবেসে ফেলেছে আর তা জানতে পেরেই তার ভাইয়ের এত ব্যস্ততা তা তিনি ভালোই বুঝলেন। তিনি রুমের দিকে চলে গেলেন। থেকে গেল শুধু নিশাত। এখানে অর্থির দুই ভাইয়ের কেউই উপস্থিত নেই। থাকলে হয়তো মেয়েটাকে মারার সাহস পেত না তার বাবা, নাকি তারাও অর্থের বিরুদ্ধে যেত। নিশাত রায়ানকে খুঁজলো, বোনকে দেখতে এসেছে আর এই ছেলে কোথায় আছে। সবাই অর্থের রুমের দিকে গেলেও সে নিজের স্বামীর দিকে ছুটলো। সে আজ এত আশ্চর্য হয়েছে তা বলে বোঝানোর মতো নয়। সে ভেবেছিল অর্থি মেয়েটা ভয় পেয়ে যাবে, সবার সামনে নিজের ভালোবাসার কথা মুখ ফুটে বের করতে সক্ষম হবে না, কিন্তু ভালোবাসা যেন এই মেয়েকে দিয়ে সব করিয়ে ছেড়েছে। যে মেয়েটা তার ভাইকে ভালোবেসে এত কষ্ট পাচ্ছে তাকে একটু সাহায্য করাই যায়, আদৌ কতটা পারবে কে জানে। দরজা ভিড়ানো পেয়ে চুপ করে ঢুকলো নিশাত। ঢুকতেই নজরে পড়লো তার স্বামী বিছানায় শুয়ে আছে। জ্বর এসেছে নাকি আবার? সে উদ্গ্রীব হয়ে স্বামীর দ্বারে এগিয়ে গিয়ে উৎকণ্ঠিত হয়ে বলল, এই আপনি শুয়ে আছেন কেন? জ্বর কি বেড়েছে? আর নিচে যাননি কেন? বউয়ের কণ্ঠ পেয়ে রায়ান চোখ মেলে উঠে বসলো। বউকে এত চিন্তিত দেখে বলল, ঠিক আছে, আমি এত প্রশ্ন একসাথে করছো কেন? আমি নিচে গিয়েছিলাম তো, সবার সাথে কথা বলে এসেছি। দুপুরে ওষুধ খাওয়া হয়নি তাই জ্বরটা আবারও একটু বেড়েছিল, তাই এসে শুয়েছিলাম। জ্বর এসেছে শুনে নিশাতের খারাপ লাগলো, কিন্তু যে উদ্দেশ্যে এসেছে তা তো স্বামীকে জানাতেই হবে, তাই শুকনো ঢোক গিলে নরম কণ্ঠে বলে উঠল, আপনার চাচা আপনার বোনকে মেরেছে আজ? রায়ানের আশ্চর্য স্বর ভেসে এলো, মানে? নিশাত সব খুলে বলল। পুনরায় একটা শুকনো ঢোক গিলে বলল, আপনার বোন মানে অর্থী আপু একটা ছেলেকে ভালোবাসে? বোনকে চাচা মেরেছে শুনে রেগে গেল রায়ান। তার উপর এই সামান্য কারণে? সে তো সকালে বলেছিল বোন রাজি না থাকলে কোনো বিয়ে হবে না। বউয়ের কথা শুনে বুঝলো বউ অনেক কিছুই জানে, জানারও কথা। এতদিন একসাথে যে আছে আর দুজনের ভাবও অনেক। রায়ান গম্ভীর স্বরে বলল, ছেলেটা কে জানো? রায়ানের অমন স্বর সাথে লালিত হয়ে ওঠা চোখ দুটো দেখে ভয় পেল নিশাত। ফর্সা করে এই লোকটার কাছে তো এসেছে, কিন্তু ছেলের নাম জানার পর অমত করবে না তো, বা তাকে ভুল বুঝবে না তো? যা হয় হবে ভেবে মাথা নত করে বলল, আমার ভাইয়াকে ভালোবাসে অর্থী আপু। রায়ান একটু ভাবার চেষ্টা করে জিগালো, তোমার ভাই মানে নির্ভার, যাকে গ্রামে গিয়ে দেখেছিলাম? নিশাত মাথা উঁচিয়ে স্বামীর ভাবগতি বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝতে সক্ষম হলো না। তবুও মাথা নেড়ে সাই জানালো। পুনরায় রায়ানের গমগমে স্বর ভেসে এলো, গ্রামে দেখার পর থেকে ভালোবেসেছে নাকি আরো আগে থেকে ভালোবাসে? নিশাত বলল, অনেক আগে থেকেই। বউয়ের স্বর শুনে বোধহয় বুঝলো মেয়েটা ভয় পাচ্ছে, চেয়েও স্বরটা শান্ত করতে পারলো না। সে একই স্বরে নির্দেশ দিল, অর্থের কাছে যাও তুমি। লোকটা কি তার উপর রেগে গেল নাকি বোনের উপর? কিছুই বুঝলো না নিশাত, তাই বলল, আপনি কি রেগে আছেন? রায়ান বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, না তুমি যাও ওর কাছে, আমি ফ্রেশ হয়ে আসছি। স্বামীর মুখে আগের তুলনায় একটু শান্ত স্বর শুনে নিশাত চুপচাপ ননদের রুমের দিকে এগিয়ে গেল। আর এদিকে বিছানার উপরে বসে মেয়েটা কেঁদে চলেছে অবিরাম ধারায়। সবাই সান্ত্বনা দিতে ব্যস্ত, কিন্তু তা মেয়েটার কানেই ঢুকছে না বোধহয়। এসে আগে শাড়িটা খুলে ছুঁড়ে ফেলেছে, আগের পরিধানকৃত পোশাকটাই পুনরায় শরীরে জড়িয়ে নিয়েছে। মেয়ের কান্না দেখে উপস্থিত তিনজনেরও চোখে জল চলে এলো। মেয়েকে মেরেছে বিদায় সাথী বেগমেরও খারাপ লাগছে। সে হয়তো মুখে তিতকুটে কথা বলে, কিন্তু গায়ে হাত তোলা ওনার পছন্দ নয়। কিন্তু এসব স্বামীকে কি করে বুঝাবে? মেয়েকে ভালো করে বুঝিয়ে বললেই তো হতো। এত বড় মেয়ের গায়ে কেউ হাত তুলে? তিনি মেয়েকে সান্ত্বনা স্বরূপ বলে উঠল, এমন কাঁদিস না মা, নিজের বাবার কথা মেনে নিলে তো তিনি তোকে এভাবে মারতো না। মায়ের কথা বোধহয় সহ্য হলো না অর্থীর। কান্নারত স্বরেই বলল, আমি আরো মার খেতে রাজি, কিন্তু বাবার ইচ্ছে পূরণ করতে রাজি নই। যাকে ভালোবাসি তাকে ছাড়া কাউকে বিয়ে করব না, আমাকে মেরে ফেললেও না। মেয়ের এত জেদপূর্ণ কথা বোধহয় সাথী বেগমের সহ্য হলো না। একটা সাধারণ ছেলের জন্য তার মেয়ে মরতে পর্যন্ত রাজি, এটা মা হয়ে তিনি কি করে মেনে নেবেন? মেয়েকে এত করে বুঝাচ্ছে অথচ এই মেয়ে মানছেই না কোনো কথা। তিনিও রেগে বললেন, কাকে ভালোবাসিস তুই? কি আছে তার বল, যার জন্য তাকে ছাড়া মরতে চাইছিস তুই? অর্থী বলল, তার কিছু নেই। শুনেছো তোমরা, তার কিছু নেই, তবুও আমি তাকে ভালোবাসি আর বাসবো। মেয়ের খেকিয়ে বলা কথা শুনে সাথী বেগমেরও রাগ হলো। শান্ত স্বরে বোঝানোর চেষ্টা করে বলল, তোর কি মনে হয় আমরা তোর খারাপ চাই? সেই ছেলে কি আমাদের পছন্দ করা ছেলে থেকে বেশি ভালো রাখবে তোকে?
ওই ছেলে তোকে কিছুই দিতে পারবে না, কেন বুঝতে পারছিস না? মায়ের কথায় অর্থী কান্নারত চোখেও তাচ্ছিল্য করে হাসলো, ধরাসরে বলে উঠলো, তুমি কি চাও তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করি, তারপর সে আমাকে বুঝতে পারবে না, আমি তাকে মেনে নিতে পারবো না, সন্দেহ করব, তারপর প্রতিদিন দুজনের মাঝে ঝগড়া হবে, অশান্তি হবে, ঠিক তোমার আর আব্বুর মতো? কি ভেবেছো আমরা কিছু জানি না তোমার আর আব্বুর বিষয়ে? আমি তোমার মতো সবার সামনে ভালো থাকার অভিনয় করতে পারবো না আম্মু। মেয়ের কথা শুনে সাথী বেগম স্তব্ধ হয়ে গেলেন, সাথে বাকিরাও অবাক হলো, যদিও তারা অনেক কিছুই জানেন। রিমি বেগম মেয়েকে চুপ করতে বলল, তারপর বলল, মায়ের সাথে এভাবে কথা বলতে নেই আম্মু, তুই একটু কান্না বন্ধ কর, আমি তোর বড় আব্বুকে বলবো তোকে যেন বিয়ে না দেয়। বড় আম্মুর কথা শুনলেও কান্না থামলো না অর্থীর। মেয়ের পানে তাকিয়ে পুনরায় বলল, ওই সাধারণ ছেলেটা তোমাদের মতো দামি জিনিস আমাকে দিতে না পারলেও অন্তত আমার সাথে দুর্ব্যবহার করবে না কখনো, এতটুকু ভরসা তার প্রতি আমার আছে। সাথী বেগম এবার নিজেকে সামলে মেয়ের উপর খেকিয়ে বলে উঠলো, আচ্ছা খুব ভরসা ওই ছেলের প্রতি তাই না? তাহলে এখনো এখানে পড়ে আছিস কেন? যা তার কাছে, দেখি সে তোকে কত ভালোবাসে। যখন টাকার অভাব পড়বে তখন আবার এই মা বাবার কাছে ফিরে আসিস না। অর্থী আবার স্তব্ধ হয়ে তাকালো মায়ের পানে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়লেও গলার স্বর রুদ্ধ হয়ে গেল। রিমি বেগম ছোট যাকে ধমকে বলল, এবার কিন্তু বেশি বেশি করছিস তুই, ভালোভাবে কথা না বলতে পারলে বলিসই না, চুপ থাক। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।